আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের জন্য একটি কোরিয়ান মুভি এক্সপ্লেইন করব, আর এই মুভিটির নাম হচ্ছে ইন্ট্রোডার। মুভিটির সংক্ষেপে কাহিনী এরকম: ক্যাং সিওজেন একজন আর্কিটেক্ট এবং সে 6 মাস হলো তার ওয়াইফকে কার অ্যাক্সিডেন্টে হারিয়েছে। এরপর সে খুঁজতে থাকে যে সেটি শুধু কার অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু। তারপর হঠাৎ করেই তার বাড়ির বিশ্বস্ত কাজের মেয়ে উধাও হয়ে যায়। কেউই জানে না কোথায় গিয়েছে সে। এরপর তার বাসায় এসে হাজির হয় রহস্যময় সেই 1996-এ তার হারিয়ে যাওয়া ছোট বোনটি বড় হয়ে ফেরত আসে। বোনের এরকম রহস্যময় আচরণ, ওয়াইফের চলে যাওয়া আর কাজের মেয়ের হারিয়ে যাওয়া, হঠাৎ করে এই সব ঘটনাগুলো নিয়েই ভাবতে থাকে ক্যাং সিওজিন এবং সে চিন্তা করে কিভাবে এই রহস্যের উদ্ঘাটন করা যায় আর তার পেছনে লেগে পড়ে। আর এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে সহ তার ফ্যামিলির সবাই মোটামুটি একরকম বিপদে পড়ে যায়, কিন্তু পুলিশ সহ পুরো সিস্টেমই কেউই তাকে হেল্প করতে পারে না। এরকম একটা অসহায় মুহূর্তে ক্যাং সিওজিন কিভাবে তার ফ্যামিলির বাকি সদস্যদের রক্ষা করবে, সেটি একটি বড় পরীক্ষা এই মুভিতে। তো আর কথা নয়, চলুন পুরো মুভিটির এক্সপ্লানেশন শুরু করি। আর তার আগে যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন মুভি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মুভিটির শুরুতে দেখানো হয় ক্যাং সিওজেনের লেখা একটি বই। ক্যাং সিওজেন অফিসে একটি প্রেজেন্টেশন দিচ্ছিল কাস্টমারদের সামনে, আর সেখানে হঠাৎ করে কাস্টমাররা যখন তাকে প্রশ্ন করে যে এই স্পেসটি কী জন্য স্পেশাল, তখন সে ফ্যামিলির গুরুত্ব বলতে যায়। আর তখন সে এমন সিক ফিল করে তার কলিগ তাকে তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে দিয়ে প্রেজেন্টেশন করতে থাকে। ক্যাং সিওজেন তখন বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে তার ওয়াইফের অ্যাক্সিডেন্টের কথা এবং মন খারাপ করতে থাকে। হঠাৎ করে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি তার ওয়াইফ, তার বাচ্চার ছবি, এবং সে একটি কারে বসে কথা বলছে এবং তার পাশে তার ওয়াইফও বসা আছে। তার ওয়াইফ তাকে কিছু বলতে চায়, কিন্তু সে সেটি না শুনি ব্যস্ততার কথা বলে গাড়ি থেকে নেমে যায়। ওয়াইফ গাড়ি থেকে নেমে তাকে ডাকলেই সে পিছন ফিরে তাকিয়ে দেখে একটি কার এসে তার ওয়াইফকে অ্যাক্সিডেন্ট করে এবং আমরা দেখি সে চোখ বন্ধ অবস্থায় রয়েছে। এরপর দেখি একটা বেলুন আকাশে উড়ে যাচ্ছে এবং সে একটা পার্কের মধ্যে, তার পাশে একটা বেলুনওয়ালা অনেকগুলো বেলুন নিয়ে যাচ্ছে। আর সেখানে হঠাৎ দূরে এসে দেখতে পায় একটি বাচ্চা দাঁড়িয়ে আছে এবং সে সেই বাচ্চাটির কাছে আস্তে আস্তে করে হেঁটে গিয়ে বাচ্চাটিকে পাশ ফিরিয়ে ঘুরিয়ে দেখতেই সে চমকিয়ে ওঠে এবং এইদিকে হঠাৎ করে তার চোখ খুলে যায়, অর্থাৎ হিপনোটিজম থেকে সে ফেরত আসে। ডক্টর কনসালটেশনে তাকে জানায় এভাবে আসলে হিপনোটিজম করে নিজের ক্ষতি করো না। কেন চাচ্ছ তোমার ওয়াইফের খনিকে হিপনোটাইজ করে ধরতে? পুলিশই তো ধরবে তাদেরকে। সে জানায় পুলিশ 6 মাস ধরে কেসের কোনো অগ্রগতি করতে পারেনি, তাই এটা ছাড়া আর উপায় নেই। ডক্টর জানায় আজ তুমি পার্ক, বেলুন আলা আর একটা ছোট বাচ্চার কথা বলেছো, এগুলোর তো কোনো রিলেশন সেই খুনের সাথে নাই। তখন সে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তার ওয়াইফের ছবি তার কারে দেখানো হয় এবং সে গাড়ি নিয়ে বাসায় ফিরছে। বাসায় ফিরে দেখানো হয় যে তার মা তার ওয়াইফের জন্য প্রার্থনা করছে সবাইকে নিয়ে, এবং সে যখন সেখানে ঢুকে তখন তার মা বলে তুমি এত দেরি করলে কেন? তোমার মেয়ে তোমাকে সারাদিন অনেক খুঁজেছে, মাত্র 6 মাস হলো তার মা নেই, তোমার তো এখন তাকে একটু সময় দেওয়া উচিত। তার বাবাও তাকে বলে যদি তুমি এরকম করো তাহলে আমার বাসায় তুমি এসো না, তোমার নিজের বাসায় থেকো। সে তখন কোনো জবাব না দিয়ে বলে কোথায় ইওনা? তার মা জানায় ইওনা দোতলায় আছে, সে একা একা আছে, সারাদিন নিচে আসেনি, কারোর সঙ্গে কথা বলেনি। তখন সে চলে যায় উপরে মেয়ের সঙ্গে দেখা করার জন্য। আর তার বাবা তার মাকে বলে এরকম করে ব্যস্ত হয়ে থাকলে মেয়েটির খেয়াল কে নেবে? এরপরে সে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়ে সারা ঘরের আগে সব ঘটনাগুলোই তার মনে পড়ে, সব ছবিগুলো সে দেখতে থাকে আর ইওনার নাম ধরে ডাকতে থাকে, ইওনা আমার মেয়েটা কোথায়? আর ছবিগুলো দেখতে থাকে। প্রথমে সে ইওনাকে মনে করে খাটের নিচে আছে কিনা, তারপর খাটের উপরে বেডে আছে কিনা, কোথাও না পেয়ে আলমারি খুলে দেখে ইওনা আলমারির ভেতরে বসে আছে। ইওনা মন খারাপ করে বলে তুমি এখন এসেছো, আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম। মা কবে আসবে বলো তো? তুমি তো বলেছিলে 20 রাতের পরে মা আসবে, আমি অনেক গুনেছি, 100 রাতেরও বেশি হয়ে গেছে, কিন্তু মা তো আসেনি। তখন মিথ্যে করে সে বলে মা আসলে কানাডাতে গিয়েছে, এই জন্য মার দেরি হবে। সে বলে কানাডাতে তুমি কল করতে পারো না, এখনই ফোন দাও, আমি মায়ের সাথে কথা বলবো। সে বলে কানাডাতে আসলে এখনই কল দেওয়া যাবে না। সিন কাট করে দেখানো হয় সে লিফটে অফিসে যাচ্ছে আর একটা ফ্যামিলিকে দেখে খুবই মন খারাপ করে।
এরপরে সে আসলে একা একটা অন্ধকার ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে আর সেখানে এদিক ওদিক আসবাবপত্র সব কিছু দেখতে থাকে। আর তার মনে হয় যে এই রুমের ভেতরেই সে দেখেছিল তার ওয়াইফ বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল। সে কাছে এগোতে যাবে কিন্তু দেখে সব কিছু ফাঁকা। আসলে এই সব কিছুই সে চিন্তা করছিল অফিসে বসে। এরপরে অফিসে হঠাৎ করে তার ফোনে কল আসে একটা অরফানেজ থেকে। সে তখন অফিস থেকে বাইরে রওনা দেয় এবং আমাদের দেখানো হয় অরফানেজ থেকে জানানো হয় যে আপনি কি ক্যাংসিওজেন বলছেন, যে আপনার বোন 1996-এ হারিয়ে গেছে, আমরা তাকে পেয়েছি। এবং তাকে একটি ঠিকানা দিয়ে দেয়। সেই ঠিকানায় যে তাদের দেওয়া ফোন নাম্বারে সে কল করলে দেখতে পায় সেখানে একটা মেয়ে বসা আছে। কাছে গেলে মেয়েটি তাকে ড্রিঙ্কস করে, অর্থাৎ এই মেয়েটি ইউজিন, যে তার হারিয়ে যাওয়া বোন। এরপর সে ইউজিনকে দেখে বিশ্বাস করতে পারে না। ইউজিন তখন বলে যে তাকে একটা বড়লোক ফ্যামিলি অ্যাডপ্ট নিয়েছিল, পরে সেই ফ্যামিলি মারা গেলে পর থেকেই রয়েছে সেই অরফানেজে। সে জানতো না যে তারা তার বাবা মা না, পরবর্তীতে জেনেছে। এতে ক্যাংসিওজেন অনেক অবাক হয়ে যেয়ে বলে, তুমি এত কথা কিভাবে মনে রাখতে পেরেছ? তোমার না স্মৃতি নষ্ট হয়ে গেছে? এত কথা তো মনে রাখার কথা না। এরপর সে ইউজেনের হাতের দিকে তাকায় এবং ভাবে যে তার মা তাদের দুই হাতে ভাবে এক করে পার্কে রেখে গিয়েছিল। আর সেই পার্কেই সেই মেরিগো রাউন্ড থেকে দেখতে পেয়েছিল তার বোন দূরে দাঁড়িয়ে আছে তার জন্য, এবং সে তার বোনের কাছে যেতে চাচ্ছে। আবারও তার ঘুম ভেঙে জেগে দেখে তার বোন না, তার বোনের মুখটি স্পষ্ট হতেই দেখে তার মেয়ে তার সঙ্গে কথা বলছে বাবা তুমি আসো, আমার ভালো লাগছে না। এরপরে সে নিচে যেয়ে দেখে তার মা কাঁদছে হুইল চেয়ারে বসে। অর্থাৎ তার মার কাছে চলে এসেছে অরফানেজ থেকে যে চিঠি, তার মেয়েকে পাওয়া গেছে। সে বলে, মা আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, অস্থির হয়ে না, আমার কাছে কেবল সে যোগাযোগ করেছে, আমি সব কিছু জেনে শুনে খোঁজ নিয়ে তারপর বাসায় নিয়ে আসবো। কিন্তু তার মা এতই অস্থির হয়ে যায় মেয়েকে দেখার জন্য, তার আর কোনো রকম কোনো উপায় থাকে না, কারণ একেবারে এটা ডিএনএ রিপোর্ট সহ এবার চলে এসেছে। এরপরে সে গাড়ি নিয়ে রওনা দেয় তার মেয়েকে নিয়ে। তারপরে একটা ফ্যামিলি পার্টিতে যেতে হবে, সেই জন্য সে তার মেয়ের হাতটি ধরে সেই ফ্যামিলি পার্টিতে সেই রুমে চলে আসে। এসে দেখে সবাই একটি টেবিলে বসে খাওয়ার আয়োজন করেছে, তার মা বাবা এবং তার বোন ইউজিন। তো তার বোন সেখানে খুবই খুশি ছিল, কারণ সে বাবা মার সাথে এই প্রথম কোনো ডিনারে অংশগ্রহণ করেছে। তার বাবা মাও হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে অসম্ভব খুশি। ইওনার বাবা ইওনাকে জানায়, ইওনা এটি তোমার হারিয়ে যাওয়া ফুপি। ইওনা বলে, আমি ফুপি চাই না। বাচ্চাটির এরকম কথায় অবাক হয়ে যায় ইউজিন, তাকে একটি মোমো তুলে দেয় এবং তার সাথে খাতির জমানোর চেষ্টা করে। তো বাচ্চাটিও তাকে দেখে হেসে দেয়। সিন কাট করে দেখানো হয় ইউজিন মাকে হসপিটালের চেক আপ শেষে গাড়িতে তোলার জন্য সবকিছু নিজেই লোড করছে। সেখানে তার বাবা এবং ভাই দাঁড়িয়ে দেখছে। তখন একটি নার্স মেয়ে এসে ইউজিনের সঙ্গে কথা বলতে থাকে। সে ইউজিনের সঙ্গে একই সাথে পড়েছে। ইউজিন জানায় যে সেও একজন নার্স। এতে করে তো তার মা খুবই খুশি হয়। আর সেই নার্স মেয়েটিও ইউজিনের সঙ্গে এতই ফ্যামিলিয়ারলি কথা বলে যে তারা বাধ্য হয় বিশ্বাস করতে যে সে আসলেই নার্স। রাতে মায়ের বিছানা ঠিক করে দিতে গেলে মা নাই নিষেধ করলে ইউজিন বলে, এটি আমার জন্য সৌভাগ্য যে আমি মায়ের জন্য কিছু করছি। দূর থেকে বাইরে দাঁড়িয়ে এটি দেখে তার ভাই আর খুব খুশি হয়। বাবাকে দেখে পেপার পড়তে, সব কিছু দেখে তার ভালোই লাগে। সিন কাট করে অফিসে দেখানো হয় সিওজিনকে তার কলিগরা বলা বলি করছে। ভাবা যায় যে আর্কিটেক্ট তার বোন হারিয়ে গেছে ভেবে বাসাটা ডিজাইন করেছে আর তার বোন ফেরত এসেছে, এরকম কথাবার্তা সে শুনতে পায় ভেতর থেকে। এরপরে সে যখন বাইরে বের হয় তখন তার কলিগ তাকে জানায় যে আমরা একটি পার্টিতে যাচ্ছি, আমাদের ক্লায়েন্ট সেখানে পার্টি দিয়েছে। সে বলে সেও যেতে চায়। হঠাৎ করে তার বোন ফোন দিলে সে তখন ফোন ধরলে তার বোন জানায় যে আমি আজকে ইওনাকে নিতে এসেছি, তুমি টেনশন করো না। সে বলে, তুমি কেন গেছো? ইওনা আমিই যেতে পারতাম। বলে, না তুমি অফিসের কাজ করো। বলে ইওনাকে ফোন দিলে ইওনা বলে, বাবা আমি ঠিক আছি আন্টির সাথে। এরপরে বাসায় দেখানো হয় সে ফিরে ইওনার কাছে আসতেই ইওনার ঘরে তার বোনকে দেখতে পায়। তার বোন ইওনার মাথার চুল বিনি করে দিচ্ছে। আর ইওনা বলছে, বাবা আন্টিকে দেখে আজকে স্কুলের সবাই তো খুব খুশি হয়েছে, আন্টির অনেক প্রশংসা করেছে, আন্টিই আমাকে নিতে যাবে প্রত্যেক দিন। সে কোনো কথার জবাব দেয় না। ইউজিন জানায়, ভাই তোমার জন্য আমরা অপেক্ষা করছি, চলো এখনই খাবার টেবিলে। খাবার টেবিলে যখন বসেছে সবাই এত আনন্দ করে খাবার খাচ্ছে, সব খাবার রান্না করেছে ইউজিন। ইউজিন বলে ভাইয়ের জন্য সে স্পেশালি স্যুপ বানিয়েছে। সে যখন তার ভাতিজিকে খেতে দেয় পেপারস, তার বাবা বলেও পেপারস খায় না, কিন্তু সে দেখে তার মেয়ে পেপারসও খেয়ে নিচ্ছে। বলে যে আমি এখন খাই, কারণ আন্টি বলেছে যে এটি খুবই পুষ্টিকর। বলে সে আরও চায় আন্টির কাছ থেকে।
আর সবাই এত খুশি হয়, সবাইকে খুশি দেখে সে খুবই খুশি হয় এবং বাইরে দাঁড়িয়ে বাসাটি দেখতে তখন ইউজিন আসে, ইউজিনকে অনেক ধন্যবাদ দেয়, বলে আমি আসলে একাই বাবা মার এত খুশি কখনোই নিয়ে আসতে পারিনি, তুমি এসে তাদের খুশিটা পুরো হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ, আর তুমি যেভাবে সবাইকে আগলে রেখেছো আমি খুবই খুশি, থ্যাংক ইউ তোমাকে। তখন ইউজিন বলে তুমি আর বাসা নিয়ে চিন্তা করবে না, তুমি শুধু অফিসের কাজে মন দেবে, বলে সে চলে গেল। সিউজিন তার চলে যাওয়া দেখতে থাকে। এরপরে সিন কাট করে দেখানো হয় সিউজিন বসে আছে ডাক্তারের সামনে। ডাক্তার তাকে বলছে সে তোমার আপন বোন, তুমি মেনে নাও, এতে স্ট্রেঞ্জ ওইমান মনে করার কিছু নাই, এটাও এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আর তুমি ওষুধ খাওয়ার পরও এরকম দুর্বলতা বোধ করাটা কিন্তু খুবই খারাপ, আমি আবারও মেডিসিন দিচ্ছি। বিকেলে দেখা যায় সে মেডিসিনের প্যাকগুলো করতে করতে জানালা দিয়ে বাইরে দেখে তার বাবা আর মেয়ে খেলছে, সেখানে তার বোন নিয়ে যেয়ে তাদেরকে চা দিচ্ছে, সে অনেক খুশি হয় তাদেরকে দেখে। তার বোন উপরের দিকে যখন তার দিকে তাকায়, সে সাথে সাথে ওষুধের প্যাকেট নিচে, ওষুধ খেয়ে প্যাকেটটি নিচে রাখলেই সেখানে তার আন্টি চলে আসে। এরপরে আন্টি এসে বলে যে আপনাকে নিচে সবাই ডাকছে। নিচে গিয়ে তো নিচের দৃশ্য দেখে অবাক, এক অপরিচিত লোক তার মাকে হাঁটানোর চেষ্টা করছে। সে বলে আন্টি এ কে, এটা কি হচ্ছে? সে বলে এ নতুন একজন থেরাপিস্ট, তিনি আপনার মাকে থেরাপি দিচ্ছেন। তার মায়ের বুকে সে হাত দিয়ে এমনভাবে হাঁটাচ্ছে এতে সে খুবই অকাট ফিল করে, আর তার মা তাকে দেখে বলে সিওজিন দেখো আমি হাঁটতে পারছি, বলতে সে লোক সরে গেলে তার মা একা একাই হাঁটার চেষ্টা করে, কিন্তু যখনই স্টেপ দিতে যায় তার মা সেখানে ধপ করে পড়ে যায়, আর সে তখন তাড়াহুড়ো করে দৌড়ায় চলে আসে তার মাকে আটকানোর জন্য, বলে মা তুমি এটা কি করছো? আর ওই লোককে বলে আমি আপনাকে ঠিকভাবে বলি আমার মা কিন্তু কখনো হাঁটতে পারে না, আপনি এই ধরনের চেষ্টা কখনোই করবেন না। কিন্তু সেই লোক অবাক হয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকে, তার মা চুপ করে থাকে। তখন তার বোন সেখানে চলে এসে বলে সিওজিন তুমি এত জোরে বললে উনি বুঝবে না। এরপরে এসে ইউজিন একেবারে ইশারা করে বুঝিয়ে দেয় কি করতে হবে। সিওজিন বলে একে কোথা থেকে একে এনেছো? বলে উনি একজন স্পেশালিস্ট থেরাপিস্ট, উনি আম্মাকে ট্রিট করবেন। এরপরে সে তাকে ইশারায় বুঝিয়ে দেয়। রাতে মায়ের ঘরে গেলেই সে মায়ের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু দেখে তার মা বাইবেল রয়েছে, বলে মা তুমি চার্চে যাওনি এই কয়েকদিন? এসে বলে গিয়েছি, কিন্তু এতদিন পর তোমার বোন ফেরত এসেছে, তাই আমি আবারও সব কিছু শুরু করতে চাই। তখন সিওজিন বলে মা তুমি কোনো কিছু যদি লক্ষ্য করো যে নেগেটিভ, সাথে সাথে আমাকে জানাবে, আর তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? তার মা বলে না সেরকম কিছু নয়। এরপরে দেখানো হয় যে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সে দুঃস্বপ্ন দেখছে। তারপর বেড থেকে উঠে সে তার মেয়েকে দেখে নিচে পানি খেতে যেয়ে পানি খেয়ে যখন সে ফিরবে তখন দেখে তার বোন সিঁড়ি দিয়ে উঠছে, আর বোনের পিঠে একটি অদ্ভুত ট্যাটু। এটি তো দেখে সে খুবই অবাক হয়ে যায়। তারপর সকালে দেখে তার মা বাবা সবাই এমন হাসি হাসি করছে তার বোনের সাথে। সে তখন বাড়ির কাজের মেয়ে আন্টিকে বলে আন্টি আমার বোন এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল জানি না, আপনি একটু খেয়াল রাখবেন মা বাবা সহ তার। আমি কি বলেছি বুঝেছেন? আন্টি বলে আমি তো আপনার বোনকে জানি না ভালোভাবে। ঠিক আছে আপনি বলেছেন, আমি খেয়াল রাখবো। সে বলে আমাকে সবসময় খবর দিবেন কি হচ্ছে না হচ্ছে। এরপরে বিকেলে সে মেয়েকে নিয়ে ব্যালে ক্লাসে যাওয়ার জন্য বের হলে সেইখানে সিওজিন এসে বলে আমাকে বললেই হতো, আমি নিয়ে যেতাম। সে বলে না তোমার কষ্ট করার দরকার নেই, আমি নিয়ে যাব। সিওজিন বলে আমার কোনো অসুবিধা নেই, আজকে তো অফিস বন্ধ। আর ইউজিন জানায় যে আজ তুমি ছুটি, তুমি একটা দিন রেস্ট করো, আমি যাই। তখন সে রাগ করে বলে তোমাকে বলেছি না আমি নিয়ে যেতে পারবো। এক্ষেত্রে ইউজিন একটু অবাক হয়। সিওজিন ফোনে কথা বলতে থাকলে ইউজিন বাচ্চাটির সঙ্গে আবারও খাতির জমাতে থাকে, বলে তোমার ব্যালে ড্রেসটি কি? বাচ্চাটি বলে পিঙ্ক। সে বলে আমি ভেবেছিলাম ব্লু। এর মধ্যেই সিওজিনের আর একটা অফিসিয়াল কল আসলে তাকে যেতে হবে বললে সে তখন তার বোনকে বলে যে তাহলে তুমি তাকে নিয়ে যাও ব্যালে ক্লাসে। এবার ইউজিন খুশি হয়, বলে কোনো টেনশন করো না, তুমি তোমার কাজে অফিসে যাও, আমি ওকে ঠিক নিয়ে যাবো ব্যালে ক্লাসে। আর সেই সময় সেখানে আন্টি এসে বলে আমারও কিছু ফ্রুটস কিনতে হবে আর ফুড কিনতে হবে, আমিও কি তোমাদের সাথে যেতে পারি? ইওনা যদি তোমার অসুবিধা না হয়। ইওনা রাজি হয়ে যায় আর আন্টিকে চোখ ইশারায় বুঝিয়ে দেয় সিওজিন যে ইউজিনের পিছু করতে এবং ইউজিনের প্রত্যেকটা স্টেপ খেয়াল রাখতে। তার আন্টি তার চোখের ইশারা বুঝতে পারে, তার বোন চুপচাপ তাদেরকে দেখতে থাকে। এরপর আমাদের সিন কাট করে দেখানো হয় পুলিশ অফিসারের কাছে চলে গেছে সিওজিন। সিওজিন গিয়ে সেখানে জানায় যে কি খবর পেয়েছেন বলুন। বলে আমি নতুন দায়িত্ব নিয়েছি, আপনার ওয়াইফের এটা মার্ডার কেস মনে হচ্ছে না, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। সে তখন বলে যে নতুন কোনো তথ্য পেলে আমাকে ডাকবেন, এভাবে আমাকে ডেকে সময় নষ্ট করবেন না। পুলিশ অফিসার বলে আমরা নতুন ভিডিও পেয়েছি, কিন্তু ভিডিও প্লেয়ার নষ্ট, ঠিক হলে আপনাকে ডাকবো। এদিকে রেস্টুরেন্টে একজন ব্যক্তিকে খেতে বসতে দেখানো হয়। সে খেতে খেতে দেখে সেখানে ইউজিন এবং সেই আন্টি আর ইওনা
তাদেরকে দেখে তো সে অবাক এবং এরপর সে তাদের পিছু করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার নাম ধরে ডাকে শিওন। সে যখন নাম ধরে চিল্লাইতে থাকে সে তখন বাচ্চা নিয়ে তাড়াতাড়ি তাকে পাস করে লিফটে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। আর আন্টি বলে আমার মনে হলো সে তোমাকেই ডাকছে। সে বলে না আন্টি, আমি তো ওই লোককে চিনি না। সে বলে মনে হচ্ছে তোমার সে ফ্যামিলিয়ার, কিন্তু সে বাধা দিয়ে বলে না, আমি তাকে চিনি না, জানিও না, আজ প্রথম দেখলাম। কিন্তু আন্টির কাছে সে যে কথা লুকাচ্ছে আন্টি বুঝতে পারে। ব্যালেট ড্রেস চেঞ্জ করে সে দিতেই বাচ্চাটি যখন ব্যালেট ড্যান্সের জন্য দৌড় মারে তখন সে দরজা দিয়ে খেয়াল করে ওই লোকটি ওই ঘরের কাছে এসেছে। সে দরজার এক ফাঁকে দাঁড়িয়ে থাকে। লোকটি এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখতে পায় না সিওইয়নকে। এরপর সেই আন্টিকে পেয়ে আন্টিকে বলে বলো কোথায় সেই মেয়ে, তোমার সাথে ছিল না, এখনই বলো, তাকে আমার খুব দরকার। সে বলে আমি তো জানি না, আমার সঙ্গে কে ছিল? বলে হ্যাঁ ও তোমার সাথেই ছিল। এরপরে সে দূরে তাকে দেখতে পায় এবং তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর আন্টি এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে সিঁড়ি দিয়ে দ্রুত ইউজিন নামতে থাকে তার ভয়ে। আর তার পিছে পিছে সেই অপরিচিত লোকটি। বেসমেন্টে গিয়ে সেই লোকটি তার গলা চেপে ধরে, বলো আমার মেয়ে কোথায়, এখনই তাকে ফেরত দাও। সে বলে আমি কিছুই জানি না, তুমি এসব কি বলছো, আমাকে ছেড়ে দাও। বলে না তোমাকে ছাড়বো না, এখানেই মেরে ফেলবো। সে বলে আমাকে ছেড়ে দাও, তাহলে বলবো সে কোথায় আছে। আর এরপর সিন কাট করে দেখানো হয় সে একটা লিফটে করে আবার উপরে উঠছে। আর সেই সময় লিফট খুলে আন্টি আর বাচ্চাটি প্রবেশ করলে আন্টি বলে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তুমি কোথায় ছিলে, এতক্ষণ দেরি হলো। সে বললো আমি একটু দূরে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, তাই দেরি হয়েছে। ইউনা বলে আন্টি অনেকক্ষণ লেট হয়েছে তোমার জন্য। সে বলে আর হবে না বেবি, বলে যেতে থাকে। বেসমেন্টে গিয়ে সবার চিৎকার চেঁচামেচি শুনলে আন্টি সেদিক যেতে চাইলে সে আন্টিকে বলে আমাদের কার এদিকে আসেন। আন্টি বলে না আমরা তো ওদিকে রেখেছিলাম। সে ইউজিনের কথা না শুনে ভিড়ের দিকে যেয়ে দেখে সেখানে একটা লোকের মৃতদেহ নিয়ে তারা চিৎকার চেঁচামেচি করছে এবং এ আর কেউই নয়, সেই লোকটি যে লোকটি তাকে ধরেছিল কিছুক্ষণ আগে। তাকে দেখে সে চমকে ভয়ে পেছনের দিকে সরে যায় যে সে মারা গেছে কিভাবে। এরপর সেই রক্তের মধ্যে দেখতে পায় সেখানে একটা বাটন পড়ে আছে, সে একটা কোড বাটন। এই কোড বাটন আর কারোই নয়, সেই ইউজিনের হাতেই কোড বাটনটা দেখেছে। গাড়িতে সে সেটাই ভাবতে থাকে, ইউজিনের কোড বাটন দেখে আর সেটা সেম। এরপরে সে কিছু বলতেই যাবে তখনই ইউজিন বলে আপনি কতদিন এই বাসায় আছেন? সে জানায় প্রায় 5 বছর। বলে আপনি অনেক ফ্যামিলিয়ার তাদের সাথে। ফোনে মেসেজ দিতে চাচ্ছিল সে সিওজিনকে, কিন্তু তখনই এমন জোরে সে ব্রেক করে তার ফোনটি হাত থেকে পড়ে যায়। আর সিওজিন বলে আন্টি চলুন আমার সাথে একটি নতুন জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছি। এই বলে খুব জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। আর সিনটি এখানেই কাট করা হয়। পরদিন সকালে নাস্তার টেবিলে সিওজিনের মা বর্ণনা করে যে কাজের মেয়ে চলে গেছে বাসা থেকে, সে পালিয়ে গেছে একটা লোকের সাথে, তার প্রেম ছিল। এতে সবাই অবাক হয়ে যায়। তার মা বলে দেখো তার হাতের লেখা চিঠি, দেখে কাজের মেয়ে হাতে লিখে গেছে যে সে একজনের সাথে চলে যাচ্ছে। সে তখন বলে কিভাবে সম্ভব, 5 বছর তার আমরা কোনো কিছুই জানলাম না, আজ হঠাৎ করে শুনলাম সে একটা লোকের সাথে পালিয়ে গেছে, এটা কিভাবে হয়। সে যখন সন্দেহ করতে যাচ্ছিল তখন হঠাৎ করে তার মা তার হাত চেপে ধরে, কারণ তার বোন বলে আমি নিজে চোখে দেখেছি সে পালিয়ে চলে গেছে। এতে সে আর কোনো কিছুই বলতে পারে না। দেখে তার মা, তার মেয়ে, তার বাবা চুপচাপ শুধু খাবার খেয়ে যাচ্ছে রোবটের মতো। ইভেন তার বোনও, কেউ কোনো কথা বলছে না। কেমন অদ্ভুত একটা পরিবেশ হয়ে গেছে। অথচ কিছুদিন আগে সবাই হাসি খুশি একসঙ্গে নাস্তা করছিল, কত কথা হয়েছে, আর অ্যাজ রোবট হয়ে গেছে সব। এরপর পুলিশ অফিসারকে দেখানো হয়। পুলিশ অফিসারকে সে মিসিং কেস লেখাতে এসেছে সেই কাজের মেয়ের। সে বলছে কোন দিন বলছেন? ওই সেম দিনে তো অনেক ঘটনা ঘটেছে। আরও একটা জিনিস, আমরা সেই ভিডিওটি এখন দেখতে পারি, আপনি কি দেখতে চান? তখন সে তার ভিডিওটি দেখতে চায়, অর্থাৎ তার ওয়াইফের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ভিডিওটি তারা দেখাতে পারবে। সে তখন বসে বসে সেই ভিডিওটি দেখতে থাকে এবং সেখানে হঠাৎ করে সে খেয়াল করে ছাতায় মাথা দিয়ে একটি মেয়ে। সে বলে এই মেয়ে এখানে কেন? এর তো এখানে থাকার কথা না, আমি তো একে চিনি, এতদিন চিনতে পারতাম না, এখন চিনেছি। পুলিশ অফিসার তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে। সে পুলিশ অফিসারকে কোনো কিছুই বলে না, শুধু বলে এর এখানে থাকার কথা নয়, কিন্তু যার থাকার কথা নয় সে এখানে কেন? এখানে আছে মানে এখানে তার কোনো লিঙ্ক আছে কিনা এটাই এখন আমাকে বুঝতে হবে। এরপর আমাদেরকে দেখানো হয় যে সেখানে ছাতা মাথা দিয়ে অনেকগুলো লোক। সিন কাট করে দেখানো হয় সিওজিন চলে গেছে একেবারে ডক্টরের কাছে। ডক্টরকে গিয়ে বলছে যে আমাকে হিপনোটাইজ করো। ডক্টর নিষেধ করে তাকে, যেটা করা ঠিক হবে না, তোমার ফিউচারে প্রবলেম হবে। সে শোনে না, হিপনোটাইজ করতে বলে। তখন তাকে হিপনোটাইজ করা হয় এবং সে সেই দিনে ফেরত যায় যেদিন তার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল। মোবাইলে কথা বলছিল কারের মধ্যে। তারপর সে কার থেকে নেমে গেলে দেখে একটা কার এসে তার ওয়াইফকে ধাক্কা দেয় এবং তার ওয়াইফের সেখানে মৃত্যু হয়। আর ওয়াইফের মৃত্যু দেখে হিপনোটিজম অবস্থাতেও সে ছটফট করতে থাকে। এরপর সে আবারও সেই জায়গায় ফেরত যায় যেখানে তার বোন হারিয়েছিল, অর্থাৎ সেই মেরিগো রাউন্ড ওই জায়গায়। ওইখানে সে দূরে দাঁড়িয়ে তার বোনকে দেখতে পায়, আর তারও দূরে দেখতে পায় একজন বেলুনওয়ালা অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এই ঘটনাগুলোকে সে কানেক্ট করতে পারে না।
আবার তাকে এখানে ফেরত আসতে বলা হয়। তাকে ছটপট করতে দেখে ডাক্তার বলে, আমি কিন্তু তোমাকে ফেরত আনবো, তুমি কুইক, এরকম করো না। এরপর আবারও দেখানো হয় সে বেরিগো রাউন্ড থেকে দৌড়ায় চলে যেতে থাকে তার বোনের কাছে। এই দৌড় যেন শেষই হয় না, আবারও হিপনোটিজমে ফেরত আসে। অনেক ছটপট করছে সে, ডক্টর বুঝতে পারে না কি করবে। এরপর দেখতে পায় তার ওয়াইফের লাশ, তার ওয়াইফ পড়ে আছে রোডের উপরে। সে তখন দৌড় দেয় তার ওয়াইফের কাছে যেতেই তার বুঝতে পারে না কি করবে, আর তখন আবারও ছটফট করতে থাকে এদিকে। আর দূরে দাঁড়িয়ে সে দেখতে পায় যে সেই লোক যে খুন করেছে তার মুখটি এই প্রথম সে দেখতে পায়, তার মুখে একটি কাটা দাগ, এবং ওই মেয়েটিকে অর্থাৎ তার বোনকে দেখতে পায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এবং সেই মুহূর্তে সে ছটফট করতে করতে চোখ খুলে ফেলে আর লাফ দিয়ে উঠে বসে বলে, আমি দেখতে পেয়েছি তাকে। বাসায় ফিরে দেখে নতুন একটি কাজের মেয়ে সবাইকে খাবার দাবার সার্ভ করছে। তার বোন খুব খুশি, মা বাবা তারাও খুবই খুশি। এরপর এই চেঞ্জটি দেখে তো সে আরও অবাক হয়ে যায়। বাসায় ঢুকতেই ইয়োজিন কাজের মেয়েকে বলে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার ভাই। আর মেয়েটি তখন মাথা হালিয়ে গ্রিটিংস করে। আর তার বাবা বলে, দেখো এই কাজের মেয়েকে নিয়ে এসেছে ইয়োজিন, আর এই মেয়েটি এই ছেলের সাথেই রুম শেয়ার করবে, কারণ আগামী মাসে তারা বিয়ে করছে। সে তো খুবই অবাক হয়, এত দ্রুত কাজের মেয়েও এসে হাজির। সে বলে যে তুমি যে অরফানেজে ছিলে সেই অরফানেজের লোককে খবর দাও, তাকে অনেক বড় গিফট দিব, কারণ তুমি আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করছো। সে বলে, আমি তো অরফানেজের লোককে অলরেডি গিফট দিয়েছি। বলে, তাহলে একটা ইন পার্সন মিটিং ফিক্স করো, দেখা করব। আর তখনই সে কাজের মেয়ের হাত থেকে সব চা তার মায়ের গায়ের উপর পড়ে গেলে তারা অস্থির হয়ে যায়, এবং মাকে নিয়ে সাথে সাথে তারা মায়ের বেডরুমে চলে গেলে সে অবাক হয়ে সেখানে তাকিয়ে থাকে। আর তার বোন তার দিকে একেবারে কটকট চোখে তাকিয়ে দেখতে থাকে। সিন কাট করে দেখানো হয় ফোনে কথা বলছে সিওজিন, এবং সে কথা বলছে অরফানেজের সঙ্গে, এবং অরফানেজের সেই লোকের ফোনে কথা বলে বলে, আপনার সঙ্গে দেখা করতে চাই। সেই লোকটি জানায় যে আসলে আমি তো একটি বিজনেস ট্রিপে আছি। আর ওই লোকটি সিওজিনকে জানায় যে সে ইয়োজিনকে জানে, ইয়োজিন অনেক ভালো। সে বলে, আপনি ইয়োজিনের নাম এভাবে বলছেন যে ওর আগে থেকেই নাম ইয়োজিন ছিল। তখন সে বলে, না, তার নাম হা ছিল আসলে, কিন্তু আমি তাকে নতুন নামেই রাখছি যেহেতু তার এখন এটা পার্মানেন্ট নাম। তো বলে, আপনি কবে আসবেন, আপনার সঙ্গে দেখা করতে হবে আমার। আর সে অরফানেজের সব অ্যাড্রেস খুঁজে বের করে। এদিকে সেই লোকটি জানায় তার দেরি হবে বিজনেস ট্রিপ থেকে আসতে। তারপর সে এই জায়গার খোঁজখবর করতে থাকে যে অরফানেজের অ্যাড্রেসগুলো সব লিখে নেয়, এবং সেখানে সে পরদিন সকালে যেতে চায়। পরদিন সকালে যখন ওই অ্যাড্রেস অনুযায়ী সে হাঁটতে থাকে, তখন সিটি সেন্টারের কাছে দেখতে পায় সেখানে ওই অ্যাড্রেসে কোনো কিছুই নেই অরফানেজের নামে। সে অনেক খুঁজতে থাকে, কিছুই দেখতে পায় না। হঠাৎ করে একটা আইসক্রিম ভ্যান সেই দিক দিয়ে গেলে খেয়াল করে ওই ভ্যানে একটা মেয়ের ছবি আছে, যেই মেয়েটির ছবি হুবহু সেম, অর্থাৎ তার বোনের সাথে যে নার্সিং পড়েছিল তার। সে তখন তার অফিসের ফোনে কথা বলছিল এবং তাকে জানায় যে তুমি আমাকে একটা তথ্য দাও যে এরকম যারা অ্যাড করে তাদের আমি কোথায় পেতে পারি বা কোথায় থাকতে পারে তারা। তখন তার সেই অফিসের কলিগ তাকে অ্যাড্রেস দিলে সে চলে যায় সেখানে। যেতে যেতে ফোনে কলিগের সঙ্গে কথা বলতে বলতে তার মনে পড়ে কিভাবে তার বোন সেই মেয়েটিকে তার সামনে সেদিন এনে বলেছিল যে এই মেয়েটি নার্স এবং সে তার সঙ্গেই নার্সিং পড়ে। সে তো খুবই অবাক হয়ে যায় যে তার বোন আর কত ষড়যন্ত্র করছে। এরপর সিটি সেন্টারে যে অ্যাড্রেস কলিগ দিয়েছিল গিয়ে দেখে সেখানে তারা কার্টুন সেজে নাচছে। এরপর সে ওয়েট করতে থাকে, দেখে মেয়েটি মিকি মাউসের হেডটি খুলে টায়ার্ড হয়ে বসে পড়েছে। আর সে তখন এক বোতল পানি নিয়ে যেয়ে তাকে খেতে দিয়ে বলে, তোমাকে নার্সের চাইতে মিকি মাউসের এই ডলটার মধ্যেই খুব ভালো লাগছিল। এখন বলো কেন তুমি নার্স সেজে সেদিন সেখানে গিয়েছিলে। তো মেয়েটি বলে যে তাকে অনেক টাকা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল সে যেন বলে যে সে নার্স এবং তার সাথে সে নার্সিং করে। তো বলে, তোমাকে কে টাকা দিয়েছিল? তখন সে তার বোনের কথা বলে যে সে তাকে টাকা দিয়ে বলেছে যে তুমি শুধু বলবে যে তুমি একজন নার্স এবং আমি তোমার সাথে পড়েছি, আর কিছুই বলতে হবে না। এরপর সে বাসায় ব্যাক করে হঠাৎ করে তার চোখে এত আলো লাগে এবং সে তাকিয়ে দেখে অদ্ভুতভাবে তার বাবা কাজের মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে গল্প করছে। তার মা কাজের ছেলের সঙ্গে সেই ঘনিষ্ঠভাবে বসে থেরাপি নিচ্ছে, আর তার বোন ওখানে গাছে পানি দিচ্ছে। এই অদ্ভুত দৃশ্য দেখে তো সে খুবই অবাক হয়ে যায়। আর তার বোন তার দিকে তাকিয়ে ফিরে বলে, তুমি এখন বাসায় এসেছো, যাও চেঞ্জ কর। সিওজিন এবার প্রচণ্ড রেগে যায়, বলে, আর কত অভিনয় দেখবো তোমার ইয়োজিন, তুমি এত মিথ্যা কথা কেন বলেছো আমাদেরকে বলো। চাকররা তখন উঠে সেখান থেকে চলে গেলে সে বলে, আগে জবাব দাও যে কেন মিথ্যে বলেছো যে তুমি একজন নার্স। সেই মেয়ে যার সঙ্গে তুমি নার্সিং পড়েছো সে তো একটা রাস্তায় ড্যান্স করছিল মিকি মাউসের মুখোশ পরে,
আর কেনই বা তুমি বলেছো বলো? তখন তার মাকে সেই ছবিগুলো বের করে দেখালে মোবাইলে, সে তার মা দেখতে পায় সেই মেয়ের ছবি। সিওজিন আরও বলে, কেন তুমি যে অরফানেজে মানুষ হয়েছে ওই ঠিকানায় আমি গিয়ে দেখেছি, ওখানে কোনো রকম কোনো অরফানেজ নেই, একদিনের মধ্যে অরফানেজ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? দৌড়ে আসে তখন ইয়োজিন, একেবারে সেখানে নীল ডাউন হয়ে মায়ের কাছে কাঁদতে থাকে। বলে, আমি মিথ্যে কথা বলেছি যে আমি একজন নার্স, যাতে করে আমি তোমাদের ভালোবাসা পাই, এই জন্য আমি বুঝিনি যে তোমরা আমাকে এত ভালোভাবে গ্রহণ করবে। আমাকে কখনো কেউ কোনো দিন এত ভালোবাসেনি, এত আপন করে নেয়নি। তখন তার অভিনয় দেখে সিওজিন বলে, এগুলো সব অভিনয় তোমার। তুমি বলো, আমার ওয়াইফ যেদিন অ্যাক্সিডেন্ট করেছে কেন তোমাকে সেদিন দেখা গেছে সেখানে, জবাব দাও। তখন তোর বাবা বলে যে, তুমি এসব কি বলছো সিওজিন? তুমি তো বলেছো ওয়াইফের অ্যাক্সিডেন্ট দিনের সব ঘটনাই তুমি ভুলে গেছো, তাহলে কীভাবে তুমি জানলে যে সে ওয়াইফের মৃত্যুর দিনে ওই অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে ইয়োজিন সেখানে ছিল? তখন সে বলে যে হ্যাঁ, ইয়োজিন সেখানে ছিল, আমি দেখেছি ভিডিও পুলিশের কাছে, সে সেখানে দাঁড়ানো ছিল। সে বলে, আমি তো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তোবা এটা হতে পারে কোইন্সিডেন্ট। সে যখন প্রতিবাদ করে যে না, এটা কোইন্সিডেন্ট না, তোমার নিশ্চয়ই কোনো খুনের রিলেশন আছে, তার বাবা তখন রাগ করে উঠে তার ঔষধ তার সামনে ফেলে দিয়ে বলে, আর কত মেডিসিন নিয়ে নিজেকে পাগল বানাবে তুমি, আর কোনো কথা বলো না। তার মা রাগ করে বলে, জানো দুনিয়ার সবাই আমাকে বলেছে আমার মেয়ে যখন হারিয়ে গেছে যে তুই তোর মেয়ের খোঁজ রাখতে পারিস নাই, খবর রাখতে পারিস নাই, তোর মেয়ে হারিয়ে গেছে। আর সব মানুষের কথা শুনে আজ আমি পঙ্গু হয়ে গেছি মনোকষ্টে। বলে তার মা এমন চিৎকার করে ওঠে এবং কাঁদতে থাকে। তার মায়ের চিৎকার কান্নাকাটিতে ইয়োজিনও সেখানে কাঁদতে থাকে, আর তার মা হঠাৎ করে সেখানে গান হারিয়ে পড়ে যায়। আর সবাই তখন তার মাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তার মায়ের নাক দিয়ে রক্ত বের হয়ে এসেছে। সাথে সাথে তখন অ্যাম্বুলেন্স নিয়ে তার মাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে দেখানো হয়, ডাক্তার বলছে যে তার প্রেশার একটু হাই হয়ে গিয়েছে, এখন আজকে রেস্ট নিলেই মোটামুটি ঠিক হয়ে যাবে। বাইরে বের হয়ে ডাক্তার কিছু দিক নির্দেশনা দিয়ে সেখান থেকে চলে গেলে ইয়োজিনের কাছে সরি বলে তার কাছ থেকে বিদায় নিতে চায়। তখন ইয়োজিন বলে, তুমি চিন্তা করো না, আমি মার দেখভাল করব, আজকে রাত্রে তুমি বাসায় ফেরত যাও, রেস্ট নাও, আর ইয়োনা আর বাবার খেয়াল রেখো, আমি এইদিকে সব কিছু ট্যাকল দিতে পারবো। তার ভাই আবারও তার কাছে ক্ষমা চায় এবং তার কাঁধে হাত রেখে বলে, মার প্রতি খেয়াল রেখো, বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় সে কাঁধে হাত দিয়েছিল আসলে তার একটি চুল নেওয়ার জন্য, এবং সেই চুলটি নিয়ে সেই গাড়ির মধ্যে রেখে দেয়, কারণ সে চায় একটা ডিএনএ টেস্ট হোক। এরপরে গাড়ি নিয়ে সোজা দেখানো হয় সে বাসায় চলে গেছে। বাসায় ফিরে অন্ধকারে ঘরের মধ্যে সে যখন ইয়োনার বেডরুমের দিকে যেতে থাকবে, তখনই হঠাৎ করে কে যেন পিছনে দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে দেখে ইয়োনা সেখানে দাঁড়িয়ে আছে। বলে, বাবা তুমি এখন ফিরেছো? সে তো ইয়োনাকে দেখে দৌড়ে ইয়োনার কাছে যেয়ে তার চুলগুলো সরিয়ে তাকে আদর করতে থাকলে হঠাৎ করে কাজের মেয়েটি এসে বলে, ইয়োনাকে খুব পাতলা দেখাচ্ছে, ঠিক না? কারণ বাচ্চারা বড় হতে থাকলে সে পাতলা হতে থাকে। তখন ইয়োনাকে নিয়ে যেতে চাইলে ঘুমের জন্য সে বলে, ইয়োনা আজ রাতে আমার সাথে ঘুমাবে। সে তখন বলে ঠিক আছে, আর বলে, ইয়োনা বলো বাবাকে যে তুমি আজকে 2 বল রাইস খেয়েছো। ইয়োনাও রোবটের মতো বলে, আমি আজকে 2 বল রাইস খেয়েছি। এরপর তার বাবা তাকে নিয়ে চলে যায়। সিন কাট করে হসপিটালে দেখানো হয় সেখানে ইয়োজিনের একটা ফোন আসে। সে তখন সেই কলটি রিসিভ করে বলে, আমি যা যা বলেছি সেভাবেই তোমরা কাজ করো, সব কিছু ঠিক আছে। হঠাৎ তার মা ইয়োজিন বলে ডাকলে সে চমকে পিছন ফিরে তাকায়। তার মা বলে, ইয়োজিন আমার ঘুম আসছে না, তুমি আমাকে সেই গল্পগুলো সেই কথাগুলো শোনাও না, আমার খুব ভালো লাগে। তখন সে তার মায়ের পাশে বসে পড়ে আর তার মায়ের কানের কাছে কি যেন কি আজব কথা বলতে থাকে, আর তার মায়ের চোখ জ্বলজ্বল করতে থাকে এবং তার মা হাসতে থাকে। এ যেন এক অদ্ভুত দৃশ্য, মনে হচ্ছে কি স্বর্গীয় কি সে শুনছে আর হাসছে। এদিকে দেখানো হয় যে ইয়োনাকে ঘুমিয়ে দিচ্ছে তার বাবা। ইয়োনা বলে, বাবা আমাকে অনেক গল্প শোনায় আন্টির সাথে আমি ঘুমাবো। বলে, কার গল্প শোনায়, কিসের গল্প শোনায়? বলে, হিউনের গল্প শোনায়। হিউনকে সে বলতে পারে না। তার বাবা অবাক হয়ে যায়, এ কার গল্প শোনায়? তার মেয়েকে, তার বোন। বলে, তোমাকে আর কিছু শোনাই, বলো আমাকে। তার মেয়ে আর কিছুই বলতে পারে না। তখন বলে, হিউন সম্পর্কে খোঁজ নিতে হবে। স্কুলে দেখানো হয় স্কুলের টিচারকে ইয়োনাকে দিয়ে জিজ্ঞেস করে, টিচার আর কাউকে ইয়োনাকে দিবেন না, আমি আসলে আমাকেই দিবেন। আর ইয়োনার ক্লাসে কি এমন কেউ আছে যার নাম হিউন? তার টিচার বলে, না তো, এই নামে আমাদের ক্লাসে কোনো বাচ্চাই নেই। বলে টিচার সেখান থেকে চলে গেলে খুবই অবাক হয়ে যায় ক্যাং সিওজিন। এরপর ক্যাং সিওজিনকে দেখানো হয় সে তার মুখের লালা দিচ্ছে ডিএনএ টেস্টের জন্য, অর্থাৎ তার বোনের চুল আর তার মুখের লালার ডিএনএ টেস্ট করাবে সে। এরপর সিন কাট করে দেখানো হয় পুলিশ স্টেশনে সে গিয়েছে।
তাকে সেই ডিটেকটিভ অফিসার জানায় পুরো ঘটনায় যে কি হয়েছে এবং সেই দিন কি হয়েছিল, যেদিন তার বাড়ির কাজের মেয়ে হারিয়েছে। সে তখন একটা ছবি দেখে বলে, এই লোককে আপনি চেনেন? এই লোক ওই একই দিনে ওই বিল্ডিংয়ে মার্ডার হয়েছে। সে বলে, না তো, আমি চিনি না। বলে, কখনো তাকে তার সঙ্গে দেখেছেন? সে বলে, না দেখিনি, আমার কাজের মেয়ের আশেপাশে এই লোককে আমি দেখিনি। তারপর সেই লোকের সে নাম বলে এই লোক ওই দিন ওই বিল্ডিংয়ে মারা গেছে। সিওজিনের হঠাৎ করে মনে পড়ে সেই দিন তার কাজের মেয়ে এবং মেয়ের সঙ্গে ইওজিনও ছিল। সে তখন ডিটেকটিভকে বলে, একটা কথা বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সে বলে, ওই দিন আমার বোন ইওজিনও কিন্তু তাদের সাথে ছিল এবং সেও গিয়েছিল। সুতরাং আপনি কিন্তু এখানে খোঁজ নিতে পারেন যে আসলে কি হয়েছে সেই বিষয়টা। তখন ডিটেকটিভ অফিসার বলে যে আমরা এটা খোঁজ করব, ইনভেস্টিগেট করব, কিন্তু আপনার কেন মনে হচ্ছে? তখন সিওজিন বলে, আসলে আমার বোনকে আমার বোন মনে হয় না। দুজন মিলে শপিং মলের ভিডিও দেখাকালীন সময়ে এলিভেটরেরই শুধুমাত্র তারা ভিডিওটি দেখতে পায়, কিন্তু সেখানে তার বোনের ওই আঘাতের চিহ্ন তারা বুঝতে পারে না। সে রিকোয়েস্ট করে, আপনি আসেন এবং আমার বোনকে আমার সাসপিশিয়াস মনে হয়। আপনি অনেক কিছু সে করেছে আমার বাসার সব সেট আপ চেঞ্জ করে দিয়েছে, সব কিছু ডেকোরেট চেঞ্জ করে দিয়েছে, নিজের মতো করে নিয়েছে। ডিটেকটিভ অফিসারকে পরদিন দেখা যায় সে বাসায় গিয়ে হাজির হয়েছে এবং ইওজিন তাকে গ্রিটিংস করে বাসার মধ্যে বসতে বলে। এরপর সেখানে সেই কাজের লোককে সে দেখতে পায় ডিটেকটিভ, যে সে একটি চেয়ার হাতে করে নিয়ে বাইরে যাচ্ছে। কাজের মেয়ে এসে তাকে খাবার দিলে যে আমার দরকার নেই, আপনি যেতে পারেন। তখন কাজের মেয়ে গ্রিটিংস করে সেখান থেকে চলে গেলে ইউজিনকে বলে, আপনাকে আমি ডিরেক্টলি কয়েকটা কোশ্চেন করবো। প্রথমে সেই লোকের ছবি দেখিয়ে বলে, আপনি চেনেন কিনা? সে বলে, না আমি চিনি না। বলে, আপনি সেদিন মার্কেটে তার সঙ্গে দেখা হয়েছিল কিনা? সে বলে, মনে করতে পারছি না। তারপর বাড়ির সবার ফ্যামিলি ফটো দেখার পরে ডিটেকটিভ বলে, আপনার উচিত একটা ফ্যামিলি ফটো তুলে নেওয়া, এতদিনে আপনি সেটা কেন করেননি? বলে সে বাসা থেকে চলে যায়। বের হয়ে সে ফোন করে সিওজিনকে এবং সিওজিনকে জানায় যে তার বোনের মধ্যে কোনো প্রবলেমই নেই, তার বোনকে তার সাসপিসিয়াস মনে হয়নি। বরঞ্চ তাকেই উল্টো জানায় যে আপনি এই শহর থেকে বাইরে যাবেন না, কারণ আপনার বোন আপনার সম্পর্কে অনেক কথাই বলেছে, যেগুলো ইনভেস্টিগেট করতে হবে আমাদের। এতে করে খুবই অবাক হয়ে যায় সিওজিন। এরপর দেখানো হয় খুব কষ্ট নিয়ে ইওজিন ডিটেকটিভকে বলেছে যে আমার ভাই আসলে আমাকে মেনে নিতে পারেনি, আমার জন্য তার অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। সে আমাকে সন্দেহই করছে একের পর এক, কিন্তু আমি এই বাড়ির সবার শুধু ভালোই চাচ্ছি, কারো কোনো ক্ষতি করিনি। সে বলে, বলুন কাজের মেয়ে কত দরকার, বাবা মা অসুস্থ, তারা কিছুদিন আগেই একেবারে ভাইয়ের সাথে তর্ক করতে করতে মা অজ্ঞান হয়ে গেছে। আর তারপরে ভাই কিছুদিন আগেও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, মেনেই নিতে পারছে না আমাকে যে আমি এই বাড়ির মেয়ে। আর তখন তার বাবা সেখানে সে সাক্ষী দেয় যে আমি কাজের মেয়ে পালিয়ে গেছে, সেটা নিজ চোখে সেই লোকের সাথে এর আগেও দেখেছি। তখন ডিটেকটিভ আরও শিওর হয়ে যায় যে এটা শুধুমাত্র তারই কথা না, এবং ফোনে সে জানায় সিওজিনকে যে আপনার বাবাও তাকে, অর্থাৎ কাজের মেয়েকে একটা ছেলের সঙ্গে দেখেছে। সে তখন বলে, বাবা মিথ্যা কথা বলছে, আর এটা এতদিন সে ছাড়া আর কেউই বলেনি যে সে তাকে ওই লোকের সাথে পালিয়ে যেতে দেখেছে। ডিটেকটিভ সিওজিনকে বলে, আপনি এই শহর থেকে শহরের বাইরে যাবেন না, যদি যেতে হয় আমাদের পারমিশন নিয়ে যাবেন, দ্যাটস অল। আর এই কথা শুনে সিওজিন খুবই অবাক হয়ে যায়। এদিকে তার বোন তাদের ফ্যামিলির ফটোশপগুলো দেখতেছিল হাঁটতে হাঁটতে, আর ভাবছিল যে আসলেই তার একটা ফ্যামিলি ফটো তোলা উচিত। এরপর সে তার বাবা মার কাছে এগিয়ে যেয়ে বলে, বাবা দেখো আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করছে সে, এবং সে জানায় যে এটা তো ঠিক না। তার বাবা বলে যে হ্যাঁ আসলেই ঠিক না, মানে রোবট হয়ে গেছে, তার মেয়ে যা বলছে বাবাও তাই বলছে। আর তার বাবার হাত সেখানে কাঁপছিল বসে বসে, বোঝাই যাচ্ছে যে তার বাবার প্রতি কোনো মেডিসিন দিয়ে তাকে আরও অসুস্থ করে ফেলা হচ্ছে। আর ইওজিন তার বাবার এই অবস্থা দেখে হাসতে থাকে। সিন কাট করে সিওজিনকে দেখানো হয় মেয়ের স্কুলে গিয়েছে মেয়েকে নিতে। তখন অফিস থেকে ফোন এসে বলে, এই তুমি কবে আসবে, তুমি অনেক দিন ধরে আসছো না, এভাবে অনিয়ম করলে আমাদের ক্লায়েন্টরা তো হাত থেকে চলে যাবে। সে তার কলিগকে বোঝানোর চেষ্টা করে যে সে একটা বিষয় নিয়ে খুবই জটিল অবস্থায় আছে, কিন্তু কলিগ বুঝতেই চায় না। সে ফোনে কলিগকে বোঝাতে ব্যর্থ হয়, বারবার বলে যে আমি অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছি এবং এটা আমার ফ্যামিলি ম্যাটার, আমি এটা সলভ না করলে অনেক কিছু নাই হয়ে যেতে পারে। এরপর কলিগকে বোঝাতে না পেরে একটা টবে লাথি দিয়ে ফেলে দিলে আশেপাশে গার্জিয়ানরা খুবই অবাক হয়ে যায় এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে সবার দৃষ্টিকে অগ্রাহ্য করে স্কুলের ভেতরে চলে গেলে সেখানে মিস এসে জানায় যে আপনার মেয়েকে তো নিয়ে গেছে, এবং যে নিয়ে গেছে বলেছে আপনার বাবা হয়। এই কথা শুনে তো সে খুবই অবাক হয় এবং তাড়াতাড়ি তখন বাসায় দৌড়াতে থাকে। বাসায় দেখানো হয় ইওনার চুল বিনি করে দিচ্ছে তার ফুপু, এবং তার বাবা মা বেডে বসে আছে। সে বাবা মাকে বলছে, আমি ইনহেরিটেন্স নিয়ে কোনো রকম যুদ্ধ করতে চাই না সিওজিনের সাথে, তোমরা আমার যত সম্পত্তি আছে সব ইওনার নামেই লিখে দাও, এটাই ভালো হয় না মা? তখন তার মা বলে, হ্যাঁ এটাই একটা ভালো হয়। তার বাবাও বলে, ঠিকই বলেছ হানি, এটাই একটা গ্রেট আইডিয়া হবে, আমরা সকল সম্পত্তি তাহলে ইওনার নামেই লিখে দেব। আর তার বাবার নাক দিয়ে তখন রক্ত বের হয়ে আসে। এদিকে সে রাগ করে বাসায় এসে ফিরে দেখে আবার সেই দৃশ্য, তার বাবা মা টিভি দেখছে চুপচাপ রোবটের মতো বসে। দুইটা কাজের মেয়ে নিজেদের মধ্যেই কথা বলছে, আর তার বোন সে টেবিলে খাবার রেডি করছে।
আর সে তখন তার বোনের দিকে তাকায়, তার বোন বলে যে তুমি সব কাজ ফিরে এসেছো, রেডি হয়ে আসো, আমরা খাবো। বলে ইওনা কোথায়? বলে ইওনা তো দোতলায়। সে তখন দৌড় দেয় ইওনার কাছে। ইওনা সেখানে চুপচাপ জানালার কাছে বসে আছে। সে পিছন থেকে ইওনা বলে বলে ডাক দিয়ে ইওনাকে ফিরালে দেখে ইওনার চোখ দুটো একেবারে লাল হয়ে আছে রেগে। ইওনাকে বলে কি হয়েছে তোমার? ইওনা তখন বলে তুমি মিথ্যা কথা বলেছো, আমার মা মারা গেছে, এই কথা তুমি কেন আমাকে বলনি? সবসময় মিথ্যা কথা বলেছো, মা আসবে মা আসবে, আন্টি বলেছে মা আর কোনো দিন আসবে না। এতে তো সে খুবই রেগে যায় ইউজিনের উপরে। আর তখন তার মেয়ে তাকে রাগ করে বলে যে এটা ভালো হতো যদি মার বদলে তুমি মারা যেতে, তুমি কেন বেঁচে আসো, আমার মাই কেন বেঁচে থাকলো না? এটা শুনে সে আরও কষ্ট পায় এবং প্রচণ্ড রাগ করে তখন নিচে চলে আসে তার বোনের সাথে কথা বলার জন্য। এসে তার বোনকে বলে তুমি কেন এই কথা বলেছ ইয়ানাকে যে তার মা মারা গেছে? তার বোন কোনো রকম জবাব দেয় না দেখে তখন সে সাথে সাথে সেখানে তার বোনকে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। তারপর খেয়ে তার বোন পড়ে গেলে যখন শব্দ হয় সেখানে এসে হাজির হয় তার মা। এসে বলে তুমি এটা কি করেছো? তুমি তাকে মেরেছো, যেটা ভয় পাচ্ছিলাম তুমি সেটাই করেছো। মাকে সে বলে মা তুমি সেন্সে ফিরে আসো, তোমরা কি দেখতে পাচ্ছ না যে সে এ বাসায় কি কি করছে? তার মা বলে তুমি কোনো কথা বলবে না, তুমি যা বলেছ সব সময় আমার মেয়েকেই দোষ দিয়েছো, আমার মেয়ে আসার পর থেকে তুমি তাকে দেখতে পাওনি, সেই জন্য আমি যেটা করতে চাই না সেটাই করব। এই বাড়ির সব সম্পত্তি আমরা ইওনার নামে লিখে দেবো, তোমার নামে নয়। সে তখন বলে ও আচ্ছা, তাহলে এই বিষয়েও কথা হয়ে গেছে না? তার মা বলে হ্যাঁ, তাতে তোমার কি হয়েছে? তুমি তো আমার মনের কষ্ট দুঃখ কখনোই বুঝবে না যে একটা মেয়ে হারিয়ে আমি কত কষ্টে ছিলাম এবং পাড়া প্রতিবেশীর কত কথা শুনেছি। সে তার মাকে যখন বোঝাতে পারে না তখন বাবার দিকে তাকিয়ে দেখে তার বাবা রোবটের মতোই বসে আছে। তখন বলে যে আমি আর এই বাসায় থাকবো না, আমার মেয়েকে নিয়ে এখনই আমি এখান থেকে চলে যাব। সে তখন তার মেয়ের কাছে চলে যায় এবং মেয়ের হাত ধরে বলে চলো ইওনা, এখান থেকে আমাদের চলে যেতে হবে। কিন্তু তার মেয়ে তার জোর করে হাতটি একেবারে এক ঝাটকানায় ছাড়িয়ে নিয়ে বলে আমি তোমার সাথে যেতে চাই না। এতে করে মেয়ে একেবারে যে ওয়ালের সঙ্গে পড়ে অনেক ব্যথা পায়। সেও তখন তার মেয়েকে তাড়াতাড়ি করে ধরতে যায়। মেয়েটি তখন ভয়ে আরও জোরে জোরে কাঁদতে থাকে এবং তারপর আন্টির কাছে দৌড় দিয়ে আন্টি আন্টি বলে কাঁদতে থাকে। তখন তার আন্টি তাকে কোলে তুলে নেয়। সে তো এটা দেখে চোখেও বিশ্বাস করতে পারছিল না। সিন কাট করে দেখানো হয় সে তার মেয়েকে ঘুমিয়ে দিচ্ছে মাথায় হাত দিয়ে। মেয়ে ঘুমিয়ে গেলে সে ঘরের বাইরে বের হয় আর দেখে তার বোন বাইরে অপেক্ষা করছে। ইয়োজিন তখন বলে তুমি আমাকে কেন মেনে নিচ্ছ না যে আমি তোমার বোন? সিওজিন বলে তুমি কেন এই বাসায় এসেছো, ঠিক করে বলো, তোমার কি চাই? টাকা চাই, পার্টিটা চাই, নাকি তুমি এই নাম চুরি করতে চাও? সে বলে আমি কিছুই চাই না, আমি বাবা মাকে চাই, আমি ফ্যামিলি চাই, পেয়েছি, কিন্তু তুমি কি চাও? কেন তুমি আমাকে বোন মানছো না? তুমি আমাকে অর্ডিনারি মেয়ে ভাবতে বেশি পছন্দ করছো? বলে সে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তার এসব ইল্লেগাল কথার জবাব দিতে না পেরে সে ডিরেক্টলি তার গলা চেপে ধরে আর বলে অভদ্র মেয়ে, তোমার সাথে আমি তেমন কোনো কিছুই করতে চাই না, কিন্তু তুমি যে উদ্দেশ্যে এসেছো আমি কোনোদিনই সেই উদ্দেশ্য তোমাকে সফল হতে দিব না। এরপর সিন কাট করে দেখানো হয় ঘুমিয়ে আসে সিওজিন এবং স্বপ্ন দেখে উঠে সে দেখে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বিজলি চমকাচ্ছে। পাশে মেয়ে শুয়ে আছে ভেবে সে আবারও শুয়ে পড়ে হঠাৎ দেখে ঘরের মধ্যে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। চমকিয়ে উঠে লাইট জ্বালালে কাউকে দেখতে পায় না। ভয় পেয়ে সাথে সাথে মেয়েকে বলে তুমি এখানেই থাকো। আর মেয়ে ঘুমের মধ্যেই বলছে আমি হাইউনের সঙ্গে দেখা করতে গিয়েছি। আর সে তখন তার মেয়েকে ঘরে লক করে ঘরের বাইরে বের হয়ে এসে দেখে জানালা দিয়ে অনেকগুলো লোককে সে দেখতে পায় চাকু হাতে। তাদের কাছে যেতে সেখানে কাজের মেয়ে এসে বলে আমি কি আপনাকে হেল্প করতে পারি? সে বলে ওই যে কিছু লোক দাঁড়িয়ে আছে। বলে জানালার পর্দা সরাতেই কাউকেই আর দেখতে পায় না। কিছুক্ষণ পরে নিজের হাতে চাকু দেখে ভয়ে ফেলে দেয়। কাজের মেয়ে যখন তার রুমে ব্যাক করে সে সেম ট্যাটুটি কাজের মেয়ের পিঠেও দেখে। তার ফ্রেন্ড ডাক্তার তাকে ফোন করে বলে তোমার মেয়ে তো অনেক ছোট, এই অবস্থায় অনেকেই অনেক গল্প বানাতে পারে, এটা কোনো ব্যাপার না। তখন সে বলে যে আমি একমাত্র তোমাকেই বিশ্বাস করতে পারি, আমার মেয়েকে তোমার কাছে রাখো প্লিজ, আমি একটা কাজে যাচ্ছি। ডাক্তার তাকে বলে তোমাকে যে ওষুধ দিয়েছি সেগুলো ঠিক মতো নিচ্ছ তো? তুমি কিন্তু সেগুলো না নিলে আবার অসুস্থ হয়ে যাবে এবং অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে থাকবে। তুমি নিশ্চয়ই লেটলি ওষুধ নিচ্ছ, ঠিক না? সেজন্য মনে হয় অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছ। ফোন রেখে সে আসলে চোখের সামনে সবকিছু ঝাপসা ঝাপসা দেখতে পায় এবং তার মাথা ঘুরে যায়। সে সেখানে পড়ে যায় এবং বসে পড়ে। তারপরে খেয়াল করে তার নাক দিয়ে রক্ত পড়ছে আর সেই স্মৃতিগুলো মনে হতে থাকে কাজের মেয়ে আর বোনের ট্যাটু আর পার্ক মিন হিউনের ছবি আর তার মেয়েরও ছবি। তখন সে চলে যায় পার্ক মিন হিউনের ফ্ল্যাটে এবং সেখানে গিয়ে তার আইডেন্টিটি তার মেয়ের ছবি দেখে এবং তার মেয়ের নাম দেখে ঠিক তার মেয়ে যে নাম বলছে হাইউন, সেই নামটাই তার মেয়ের। সে যখন সেই ফ্ল্যাট থেকে বের হবে তখনই তার ফোন এসে একজন বলে যে তোমার ফ্ল্যাটটা তুমি তো এখনো বিক্রি করলে না, তুমি ফ্ল্যাটে এসেছো জন্য তোমাকে ফোন করলাম। সে বলল তার মানে? বলে হ্যাঁ, তোমার ফ্ল্যাটে লাইট জ্বালানো দেখছি। সে সাথে সাথে দৌড় মারে তখন তার ফ্ল্যাটে গিয়েই ফ্ল্যাটের মধ্যে
ঢুকতে যাবে দেখে দরজা খোলা। আস্তে আস্তে সে প্রত্যেকটা রুমে খুঁজতে থাকে এবং বাথরুমের বাথটাবে দেখে তাদের বাসার কাজের মেয়ের লাশ। এটি দেখে তো সে একেবারে ভয় পেয়ে যায়, লাশটি একেবারে পচে গলে গেছে। আর সাথে সাথে পিছনে হটে যায়। তখনই তার উপরে আক্রমণ চালায় অপরিচিত একটি লোক। কিছুক্ষণ পর দেখে নিজেকে সে বাধা অবস্থায়, আর সেই লোকটির মুখ মনে পড়ে। সে তাকে দেখেছিল তার ওয়াইফকে যে অ্যাক্সিডেন্ট করেছে, সেই লোক। সিওজিন বলে, কি চাও তুমি? আমাকে কেন বেঁধে রেখেছো? আমার ওয়াইফকে তুমি কেন মেরে ফেলেছো? আর আমাদের বাসার আন্টিকেই বা তুমি কেন এখানে খুন করে ফেলে রেখেছো? কি চাও তুমি? এখনই বলো। সে বলে, আমি যা চাই বা আমরা যা চাই তা অলরেডি পেয়ে গেছি, তুমি চিন্তাও করো না। তারপরে বলে যে তুমি কার লোক আগে সেটা বলো। সে বলে, তুমি এখনো বুঝতে পারোনি, কোনো ঘটনা লিঙ্ক করতে পারোনি। এরপর সে খেয়াল করে তার নাক দিয়ে আবার রক্ত পড়ছে। তখন সে তার নাকে রক্ত মুছে দিয়ে বলে, এই যে নাক দিয়ে রক্ত পড়ছে, এটাও তো আমাদেরই কাজের ফল। তোমার বাবার নাক দিয়ে রক্ত পড়েছে, তোমার মায়ের নাক দিয়ে রক্ত পড়েছে, তোমাদেরকে আস্তে আস্তে আমরা বিষ দিচ্ছি, তাও বুঝতে পারছো না। তখন তার মনে পড়ে তার বোন কিভাবে আস্তে আস্তে করে তাদেরকে বিষ খাওয়াচ্ছে। এরপর সে বলে, কেন এগুলো করছো তোমরা? এখনো বলো, কি চাও তোমরা? তোমরা যা চাও আমি তাই দিব, তাও আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। লোকটি তখন জানায়, তোমার মেয়েকে আমরা চুজ করেছি, পারবে তোমার মেয়েকে আমাদেরকে দিতে? তখন সে চিৎকার করে ওঠে। আর সেই লোকটি তখন জানায়, জানতাম দিতে পারবে না, সেই জন্যই তোমার কাছে চেয়ে নয়, আমরা তাকে ছিনিয়ে নিয়ে যাব, যারাকে আমরা চাই আমরা তাকে নিয়ে যাই। এরপর দেখানো হয় যে এই লোকগুলো বিশেষ এক অদ্ভুত রকমের ধর্ম পালন করছে এবং সেখানে একটা ছোট বাচ্চাকে সুন্দর একটা ড্রেস পরে একটা জায়গায় বসিয়ে রেখে সব লোক হাহুতাশ করছে আর চিৎকার করছে এবং অনেকগুলো মোম জ্বালানো আছে। অর্থাৎ এটা তারা নতুনভাবে একটা প্রার্থনা করছে এবং সেখানে তারা এই মেয়েটাকে বলছে গড হিসেবে চুজ করেছে। আর লোকটি বলে, হ্যাঁ আমরা গড হিসেবে চুজ করেছিলাম, কিন্তু সেই মেয়েটি দুর্ভাগা, সে সেই জঙ্গল থেকে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার সময় তাকে যখন ধরতে গিয়েছি পিছু পিছু, সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। যার কারণে আমাদের আর একটা বাচ্চা চাই, যাকে আমরা আমাদের গড বানাবো এবং সেই গড চোজেন বাচ্চাটাই হচ্ছে তোমার মেয়ে। আর সেটি আজকে নয়, আজ থেকে আরও অনেক আগে আমরা সিলেক্ট করেছি, এখন শুধু আমরা তাকে নিয়ে যাব আর তাকে নিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় সব করব। এবং সে বলে কিভাবে পার্ক মিন হিউনকে তারা মেরে ফেলেছে, কারণ পার্ক মিন হিউনের মেয়েকেই আসলে তারা আগে ধরে নিয়ে গিয়েছিল। এরপর বেসমেন্টে পার্ক মিন হিউনকে দেখানো হয় সে গাড়ি তার মেয়েকে খুঁজে না পেয়ে সে যখন তার কাছে আসে তখন তার মাথায় ইট দিয়ে বাড়ি দেয়। সিউজিন যখন অস্থির হয়ে যায় তখন লোকটি বলে, তুমি অস্থির হয়ে না, এখন তোমার মেয়েকে নিয়ে ওরা তোমার বাসাতেই বসে প্রার্থনা করছে, সব কাজ আমরা করে ফেলেছি। দেখানো হয় তার মেয়েকে নিয়ে তারা প্রার্থনা করছে, শুয়ে বসিয়ে তার মেয়েকে দিয়ে তারা গড বানিয়ে প্রার্থনা করছে। সে বলে, না কিছুতেই না, আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও, আমার মেয়েকে তোমরা এই বিপদে ফেলো না। সে তখন তাকে থ্রেট করতে থাকে, কিন্তু লোকটি কোনো থ্রেটই শোনে না। বলে, তোমার ওয়াইফও আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাকেও আমরা আমাদের পথ থেকে সরিয়ে দিয়েছি, যেই আমাদের পথে বাধা হবে আমরা সরিয়ে দিব। এই কথা শোনার পর সে উঠে তাকে একেবারে মারতে থাকে। এরপর দুজনের মারামারিতে একসময় সে তাকে অনেক আহত করে ফেলে এবং মারতে মারতে মোটামুটি মেরেই ফেলে এবং মেরে ফেলে সেখান থেকে চলে যায়। তবে লোকটিকে যখন সে মেরে ফেলতে চাচ্ছিল তখন লোকটি তাকে একটি অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। আর এতে করে সে মারা যাওয়ার পর যখন সে রুম থেকে বের হতে যাবে তখন সেন্স পাচ্ছিল না দেখে একজন লোকের কাছ থেকে পানির বোতল নিয়ে নিজের মাথায় ঢালতে থাকে। আর তারপর সে ফোন দিতে থাকে সেই ডিটেকটিভকে বলে, আমার ফ্যামিলিকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও, আমার বোন আমার মেয়েটাকে মেরে ফেলবে। তারপর দ্রুত গাড়ি চালিয়ে সে তার বাড়িতে গিয়ে হাজির হয়। বাড়িতে গিয়ে দেখে সেখানে ডিটেকটিভ, তার বোন, আরও পুলিশ অফিসার সহ সবাই বসে আছে। এইবার তার বোন তার বিরুদ্ধে অভিযোগ করেছে অ্যাসল্টের, যে তার বোনকে সে অনেক অ্যাসল্ট করেছে এবং হিউমিলিয়েট করেছে। আর এই সব কিছুর প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজগুলো দেখানো হয় এবং সেখানে তার বোন বলে যে তার মানসিকভাবে অসুস্থ এবং থেরাপি নিচ্ছে। এই কথা বলার পর কি থেরাপি নিচ্ছে জানতে চাইলে তারা পুলিশ অফিসারকে বলে যে কি থেরাপি নিচ্ছে। আর সিসিটিভি ফুটেজে সব ঘটনাই দেখে অনেক অবাক হয়ে যায় ডিটেকটিভ। আর তার ভাই তখন কোনো কথা বলতে পারে না, শুধু বলে যে ওরা মিথ্যা কথা বলছে, এগুলো সাজানো নাটক, আর সিসিটিভি ফুটেজের ওগুলো কোনোগুলো সত্যি নয়। এই সময় সেখানে ডাক্তার এসে উপস্থিত হয় এবং ডাক্তার এসে জানায় যে সে থেরাপি নিচ্ছে এবং তার মানসিক প্রবলেম আছে, সে অনেক হ্যালুসিনেট করে, অনেক কিছু সে ঘটনা দেখতে পায়। সিওজিন বারবার তার কথা বিশ্বাস করতে বলে। যখন তারা কেউ বিশ্বাস করছে না তখন বলে, তোমরা সবাই ওর পিঠের ট্যাটুটা দেখো, সে একটা বিশেষ ট্যাটু আঁকিয়ে রেখেছে। যখন পুলিশ অফিসাররা এরকম কথা বিশ্বাস করছিল না তখন তার বোন ইচ্ছা করেই বলে, ঠিক আছে আমার পিঠের ট্যাটু
দেখতে চাও, তখন সে তার শার্ট সবার সামনে খুলতে চাইলে মহিলা পুলিশ এসে জোর করে আবার তার শার্ট তাকে গায়ে দিয়ে দেয়। সুতরাং তারা কেউ তার ট্যাটুও দেখতে পায় না। তখন তার ভাই চিৎকার করে বলে ও সবার কাছে মিথ্যা বলছে, ওরা একটা বিশেষ ধর্ম পরিচালনা করে, আমি সব কিছু জানতে পেরেছি এবং সেই ধর্মের জন্য তাদের একটা বাচ্চা মেয়ে দরকার, যে কারণে ওরা আমাকে এবং আমার ফ্যামিলিকে টার্গেট করেছে। তখন তার বোন বলে আমি তো সবার সামনে প্রুফ দিতেই চেয়েছি। এবার ডিটেকটিভ সবাইকে থামিয়ে ইয়োজিনের কাছে এসে ক্ষমা চেয়ে বলে আমরা আপনাকে মিথ্যা সন্দেহ করেছিলাম, আর পুলিশদেরকে বলে সিওজিনকে নিয়ে যান বাইরে। সিওজিনকে তখন সব পুলিশ অফিসাররা গ্রেপ্তার করে নিয়ে চলে যায় বাইরে। যখন তারা সবাই বের হয়ে যায় সেই ঘরে শুধুমাত্র ডক্টর দাঁড়ানো ছিল। সে তখন 2 হাত জড়ো করে তাকে সম্মান জানায়, অর্থাৎ ডক্টরও সেই একই গ্রুপের সদস্য, একই ধর্মের অনুসারী। এরপর ডক্টর চলে গেলে ইয়োজিন সেখানে বাইরে চলে আসে সিওজিনের সঙ্গে কথা বলার জন্য। সে ডিটেকটিভকে জানায় যে সে তার ভাইয়ের সঙ্গে শেষবারের জন্য একটু কথা বলতে চায়। এরপর সে গাড়িতে বসে ভাইয়ের সঙ্গে কথা বলে যে দেখো তোমাকে আমি কোথা থেকে কোথায় পাঠাইলাম। তার ভাই তখন বলে যে তোমার এখনও বাঁচার সুযোগ আছে যদি তুমি এখন আমার বাসা থেকে চলে যাও, কিন্তু যদি তুমি না চলে যাও আমি তোমাকে খুন করে ফেলবো এবং হেলে পাঠাবো। তার বোন বলে জানতে চাও না কিভাবে ও তোমার ওয়াইফকে মেরেছি? যখন তোমার বাচ্চাটি 2 বছরের ছিল তখন থেকে তোমার ওয়াইফ একা একা তাকে টেক কেয়ার করেছে আর খুবই লনলি ফিল করেছে। যখনই তোমাকে ফোন করেছে তুমি অফিসের কাজে ব্যস্ত, কখনো ওয়াইফকে একটা মিনিটের জন্য সময় দাওনি, মেয়েকে একটা মিনিটের জন্যও সময় দাওনি। তোমার ওয়াইফ ডিপ্রেশনে গিয়েছে, ফ্রাস্ট্রেশনে চলে গেছে পুরাই। তোমার ওয়াইফ যখন একদিন মেয়েকে নিয়ে পার্কে গিয়ে খেলেছে সেদিন তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। দেখি চুপচাপ সে বসে আছে, কোনো দিকে তাকাচ্ছে না। তখন আমি হেসে তার সঙ্গে গিয়ে মিশি এবং কিছুদিনের মধ্যেই আমি তার খুব ভালো বন্ধুত্বে পরিণত হই। তারপর আমি তাকে যা বলি সে তাই করে। তোমার বাচ্চাকে যখন আমি পরীক্ষা করে দেখলাম সে সুস্থ সবল বাচ্চা এবং তাকে আমরা টার্গেট করি। আর তোমার ওয়াইফকে আমাদের ধর্মশালায় নিয়ে যাই একদিন। সেখানে সে একদিন গিয়ে প্রার্থনা করে এবং তার মনের সকল দুঃখ কষ্ট কাঁদতে কাঁদতে দূর করে। তারপর তার পিছু লাগতে থাকে আমার লোক, যাতে করে তোমার মেয়েকে আমরা নিতে পারি। কিন্তু তোমার ওয়াইফ আমাদের কথা শোনেনি। তাকে যখন প্রস্তাব দিয়েছি তোমার মেয়েকে আমরা আমাদের ধর্মের দেবী বানাবো, সে কথা শোনেনি। আর সে তখন চিৎকার করে বলে এই জন্যই তাকে মেরে ফেলেছ ইয়োজিন? ইয়োজিন বলে হ্যাঁ, পুরো ঘটনাটা শুনে নাও কিভাবে আমরা তাকে মেরেছি। সেদিন সে তোমাকে অনেক বলতে চেয়েছিল গাড়ির ভেতরে যে কি হচ্ছে তার সাথে, কিন্তু তুমি সেদিনও ফোনে অনেক ব্যস্ত ছিলে। সে যখন তোমাকে বলল লাস্ট যে তোমার সঙ্গে কিছু কথা আছে, তুমি ফোন রেখে বলেছ আমি আগে অফিসের কাজ করে আসি তারপরে বলো। এরপরে তুমি যখন গাড়ি থেকে নেমে যাও সে গাড়ির মধ্যে বসা ছিল এবং আমরা যখন ফোন করেছি তখন সে বলে আজকেই সে তোমাকে বলে দিবে সব ঘটনা এবং আমরা যে তোমার মেয়েকে চাই সেটিও বলবে। এই বলে সে যখন গাড়ি থেকে বের হয়ে তোমার কাছে যাচ্ছিল তোমাকে কথাটি বলার জন্য, তখনই তাকে আমাদের লোকের কার এসে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর এই কথা শুনে সে খুবই অবাক হয়ে যায় যে তারা কিভাবে প্ল্যান করে তার ওয়াইফকে মেরে ফেলেছে শুধুমাত্র তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, এবং বলে তোমার পিছনে আমরা আজ থেকে নয় বরং আজ থেকে প্রায় 4 বছর ধরে কাজ করছি সেই মেয়ের বাচ্চাটাকে নেওয়ার জন্য। আমাদের প্ল্যান তুমি একদিনে ভেস্তে দিতে পারো না। এই বলে যাও, যেখানে যাচ্ছ ভালো থেকো, তোমার সঙ্গে আবারও দেখা হবে, কিন্তু ফিরে হয়তোবা তুমি তোমার মেয়েকে দেখতে পাবে না। এই বলে ইয়োজিন গাড়ি থেকে নেমে যায় এবং তার বাচ্চাটিকে তার চোখের সামনে দিয়েই নিয়ে চলে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না, শুধু চেয়ে বাচ্চাকে চিৎকার করে ডাকতে থাকে। পথে যেতে যেতে গাড়িতে সে পুলিশ অফিসারদেরকে অনেক বোঝাতে চেষ্টা করে কি হয়েছে তার সাথে এবং বলে গাড়িতে তার বোন সব কিছু স্বীকার করেছে যে সেই তার বউকে মেরেছে। এই কোনো কথাই ডিটেকটিভ শুনতে চায় না। ডিটেকটিভের কাছে যখন কল আসে সে ফোন রিসিভ করতে গেলে সে গাড়িতে সবাইকে এমনভাবে চেপে ধরে, যে ড্রাইভিং করছিল তার গলা চেপে ধরলে সে একেবারে গাড়িটি নিয়ে যায় অ্যাক্সিডেন্ট করে। এরপর সেখান থেকে অনেক কষ্টে সে বের হয়ে কোনো মতে রাস্তায় চলে আসে। তারপর রাস্তায় এসে একটি সাদা গাড়ি দেখে সেটাকে আটকায় এবং গাড়িতে উঠে পড়ে ডিরেকশন দিতে থাকে কোন দিকে সে যাবে। এদিকে ইয়োজিনকে দেখানো হয় সে অলরেডি সেই বাচ্চাটাকে গাড়িতে করে উঠায় নিয়ে রওনা দিয়েছে তাদের সেই ধর্মশালার দিকে। আর অনেক কাকুতি বিনতি করছে এইখানে সিওজিন সেই গাড়ির ড্রাইভারের কাছে, কিন্তু ড্রাইভার যখন তার কোনো কথাই শোনে না তখন সে বুঝতে পারে যে আর কোনো উপায় নেই। সে তার পিছন থেকে ড্রাইভার তার গলা চেপে ধরলে গাড়িটির সে তখন ড্রাইভারের হাত চেপে ধরে এবং এতে করে ড্রাইভার দিক নির্দেশনা হারিয়ে ফেলে গাড়িটি আবার অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে সে হঠাৎ করে আবারও মনে পড়ে, অর্থাৎ ফ্ল্যাশব্যাক হয় যেন গাড়িতে তার ওয়াইফ বসা আছে। সে তার ওয়াইফকে দেখতে পায়, তার মেয়ের ছবিটি দেখতে পায়। তার ওয়াইফ বলে তুমি যাও এবং তোমাকে আমার মেয়েকে বাঁচাতেই হবে তাদের হাত থেকে,
হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে, দেখে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে এবং সে বসে আছে। আবারও সেই গাড়িটিকেই সে দুজনকে ফেলে দিয়ে গাড়িটি চালিয়ে চলে যেতে থাকে মেয়ে আর তার গাড়ির, অর্থাৎ তার বোন যেখানে যাচ্ছে সেই দিকে। তার বোনকে দেখানো হয় সেই ধর্মশালার দিকে গাড়িটি যেতেই সেইখান থেকে একটা জঙ্গলে গিয়ে গাড়ি এসে দাঁড়ায় এবং তারপর সে বাচ্চাটাকে নিয়ে হাঁটতে শুরু করে। সিওজিনও সেই জঙ্গলে চলে আসে গাড়ি নিয়ে এবং তার বাচ্চার নাম ইয়ানা ইয়ানা বলে ডাকতে থাকে। হঠাৎ করে ইয়ানা বাবার কথা শুনে বুঝতে পারে যে তার বাবা এসেছে এবং সে দাঁড়িয়ে যায়। তখন তার হাত ধরে জোরে হাঁটতে থাকে সিওজিন, কিন্তু বাচ্চাটি বারবার পিছে তাকিয়ে বাবাকে দেখতে থাকে। এই সময়ে চলে আসে সেইখানে কাছাকাছি সিওজিন তার মেয়েকে দেখতে পায় এবং তার মেয়েকে বলে, ছেড়ে দাও প্লিজ, আমার মেয়েকে কোনো কিছু করবে না। তারপরে বলে, না আমি এই মুহূর্তে ছেড়ে দিতে পারি না, তুমি চলে যাও। এদিকে তাদের কথার এক ফাঁকে যখন ইয়োজিন চাকু বের করে সিওজিনকে মারতে যায় আর বলে যে তুমি যখন আমার কথাই শুনবে না তখন আমার আর কোনো কিছুই করার নেই। বাচ্চাটি ততক্ষণে তার বাবার কাছে দৌড় মারে, কিন্তু সে তারপরও মানে না, চাকু নিয়ে আঘাত করতে চায় তার ভাইকে। সিওজিন বলে, তুমি কেন এরকম করছো, আমার মেয়েকে ছেড়ে দাও। কিন্তু ইয়োজিন বলে যে তোমার মেয়ে চুজেন, তাকে চুজ করা হয়েছে যেমনটি আমাকে চুজ করা হয়েছিল। আমি নিজে থেকে এখানে যাইনি, সুতরাং যাকে চুজ করা হয় তাকে এটি গ্রহণ করতে হয়। আমাকে যেমন জোর করে এনে এখানে বসানো হয়েছে, তেমনই তোমার মেয়েকেও সেই জায়গায় এখন বসানো হবে। সে সিলেক্টেড, তুমি কিছুতেই আমাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। যেভাবেই হোক তাকে আমরা নিয়ে যাবই। তখন সিওজিন তাকে বলো, কিছুতেই আমি নিয়ে যেতে দিব না আমার জীবন থাকতে। দুই ভাই বোন দুইজনের উপরে গর্জে ওঠে এবং তারপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং একে অপরকে মারতে থাকে। এবং যখন সে ইয়োজিনকে মারতে যাবে, ইয়োজিন বলে, আমাকে মারলে তুমি রিগ্রেট করবে, কারণ আমি তোমার বোন। এবং মনে করো সেই মেলাতে সেই সময় তুমি আমাকে একটি ব্লু বেলুন দিয়েছিলে, এই কথাটি তুমি আমি ছাড়া আর কেউই জানে না, সুতরাং আমি তোমার বোন, আমাকে মেরে ভুল করো না। কিন্তু তখনই সে ভাবতে থাকে এটি যদি তার বোন হয়, তার মাথার মধ্যে কাজ করে সেই বেলুনের সব কিছু তার মনে পড়তে থাকে এবং তার হাত শিথিল হলেই তার বোন তাকে আবারও ফেলে দেয়। এবং ততক্ষণে তারা খেয়াল করে বাচ্চাটি ভয়ে ভয়ে পাহাড়ের একেবারে কাছে চলে গেছে, যেখান থেকে কিছুক্ষণের মধ্যেই সে একেবারে নিচে পড়ে যেতে পারে। প্রথমে সেখানে ইয়োজিন যায় বাচ্চাটিকে বাঁচানোর জন্য এবং ইয়োজিন হাত বাড়ালে বাচ্চাটি যখন ভয় পায় তখন সিওজিন বাচ্চাটির হাত ধরতে গেলে ইয়োজিন তাকে ফেলে দিবে, এই মুহূর্তে ইয়োজিনই নিচে পড়ে যায় সেখানে, আর ইয়োজিনের হাত ধরে থাকে সিওজিন। তারপরে তার ভাই বলে, আমার মনে পড়েছে যে বেলুনটি আমি তোমাকে কিনে দিয়েছিলাম সেটি ব্লু কালারের না, সেটি গ্রিন কালারের, সুতরাং তুমি আমার বোন না, বলে সে তার হাত ছেড়ে দেয় এবং সেখানেই ইয়োজিন একেবারে পাহাড়ের নিচে পড়ে তারপরে মারা যায়। পপিকে এভাবে পড়ে যেতে দেখে ইয়েনা সেখানেই অনেক কাঁদতে থাকে আর তার বাবা তখন দৌড়িয়ে এসে ইয়েনাকে জড়িয়ে ধরে। এরপর টিভিতে সম্প্রচার করা হয় সেই ধর্মশালা নিয়ে, যে সেই ধর্মশালা এখন পড়ে আছে। ধর্মশালার সবাইকে মোটামুটি গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পুরো যে কালো একটা ধান্দা ছিল লোক পাবলিক সব জানতে পারে। আর দেখানো হয় সিওজিন খুব খুশি স্কুলে তার মেয়েকে দেখে, তার মেয়ে স্কুলে খেলছে। হঠাৎ করে বাবাকে দেখে সে এক দৌড়ে চলে আসে, বাবা বলে চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরে। অর্থাৎ সিওজিন পেরেছে তার মেয়েকে রক্ষা করতে ইয়োজিনের হাত থেকে এবং সেই মিথ্যা ধর্মের বিশ্বাসী লোকেদের হাত থেকে। এরপর দেখানো হয় তার বাবা মাও স্বাভাবিক জীবনে ফেরত এসেছে অনেকটাই এবং তার বাবা মাকে সে বাইরে বেড়াতে নিয়ে যাচ্ছে। আর তার মা বলে এখনও তার মা ইয়োজিনকে ফিল করে এবং আশা করে বসে থাকে যে ইয়োজিন নিশ্চয়ই একদিন না একদিন তার কাছে আসবে। তার ছেলে হেসে বলে, আমি জানি কোনোদিনই আমি তোমার ইয়োজিনের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। আর দেখানো হয় সিওজিনের স্বাভাবিক লাইফ। সিওজিন ডিএনএ রিপোর্টটা পেয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সে ডিএনএ রিপোর্টটি খুলেও দেখে না কি আছে সেই রিপোর্টে। রিপোর্টটিকে একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয় সে মেশিনে ঢুকিয়ে। তারপর সে বাইরে থেকে নিচের শহরটি দেখতে থাকে। আর এখানেই এই মুভিটি শেষ করা হয়। এই মুভিতে আসলে দেখানো হয়েছে শিক্ষণীয় বিষয় যে আসলে আমাদের কারোই এমন কোনো ডিফারেন্ট ধর্মের অনুসারী হওয়া উচিত নয় যা আমাদের নিজেরই ক্ষতি করে। এখানে যেটি ইয়োজিন হয়েছিল। তো আপনাদের এই মুভিটি কেমন লেগেছে? আশা করব মুভিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই মুভিটিতে একটি লাইক দেবেন। আর এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো মুভির রেকমেন্ডেশন থাকে বা অনুরোধ থাকে তাহলে আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে মুভিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।